মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, মাঝখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী। মজার বিষয় হচ্ছে আমার এই শিক্ষিকার এই জগতে আসার কথাই ছিল না, গান বাজনা নিয়েই এগোনোর পুরোপুরি ছিল। মহুয়াদি, এত বছরের একটি ক্যারিয়ার, হ্যাঁ, শুরু হয়েছিল কিভাবে? মানে শুরুর দিনগুলো কিরকম গেছে? তখন শুধু কি অধ্যাপিকা ছিলেন? যখন স্কুলে পড়তাম তখন আমার টিচারদের দেখে খুব উৎসাহিত হতাম। প্রচুর শাসন তখনকার দিনে ছিল, মার খেতাম কথায় কথায় খুব আমরা, এখন তো আর কর্পোরাল পানিশমেন্ট নেই। তো তখনই মনে করেছিলাম যে আমাকেও এরকম একটা ধরে ধরে মারার মতো জায়গায় আর কি আসতে হবে, যে বেশ ভুল করলেই কানটা মুলে দেওয়া যাবে। তো এরকম একটা মনোভাব ছিল, টিচার হওয়ার একটা স্বপ্ন ছিল। সেজন্য ছোটবেলায় গ্র্যাজুয়েশনের পরেই আমাদের পাড়ার স্কুলে আমি মন্টেসরি বাচ্চাদের পড়ানোর একটা কাজ খুঁজছিলাম, পেয়ে গেলাম। এবং তারপরে যখন এমএ পাশ করলাম, পিএইচডি করলাম, পরে আমি ডিলিটও করেছি, পেয়েছি। তারপরে আমার আস্তে আস্তে উন্নতি শুরু হয়। আমি কলেজ সার্ভিস কমিশনে উত্তীর্ণ হয়ে কলেজে চান্স পাই। ফলে স্কুল এবং বাগবাজার উমেন্স কলেজে আমাদের স্টুডেন্টদের গ্রুমিংটা এত সুন্দরভাবে হচ্ছিল আমার আমলে, এবং ভীষণ কলেজটা দেখতে দেখতে ভীষণ ভীষণ বড় একটা আকার নিল। ছোট্ট কলেজ বিরাট বড় একটা আকার নিল। 2013 থেকে 2023, হ্যাঁ, এত দিনের একটা জার্নি। হ্যাঁ, সব থেকে স্মরণীয় মুহূর্ত কোনগুলো? সব থেকে স্মরণীয় মুহূর্ত হচ্ছে যখন আমি আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সম্মানিত হয়েছিলাম এবং উনি আমার নাম সেদিন জানতে পারেন, আমার অ্যাচিভমেন্টটা ঘোষিত হয়। এবং আমার আমলে কিন্তু আমি ওই যে বড় বড় আমাদের সময় ছিল না, বড় বড় এসে টাইপ প্রশ্ন লেখা, সেইটাকে আমি পুরো পাল্টে দিয়ে ওদেরকে এমসিকিউ প্যাটার্নে আর কি প্রশ্ন, অবজেক্টিভ টাইপ প্রশ্ন উত্তর, ফলে ওরা কিন্তু ভীষণ ভালো র্যাঙ্ক করতে লাগলো, ভীষণ ভালো নাম্বার পেতে লাগলো। এই এমসিকিউ প্যাটার্নটা আমি চালু করি। আচ্ছা, সিলেবাসের চেঞ্জও আমার সময়ই হয়। ওকে, ফলে এই সমস্ত অবদানগুলো জন্যই আমাকে যে স্বীকৃতিটা দেওয়া হয়, সেটা আমার কাছে সেরা মুহূর্ত। একদম গুরুত্বপূর্ণ ডিসিশন তো দিদি এগুলো সব। এগুলো গুরুত্বপূর্ণ ডিসিশন। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেটাকে আমরা এমসিকিউ বলি, তাতে অনেকে হয়তো দেখা যাচ্ছে যে 100-র মধ্যে 90-95 পেয়ে যাচ্ছে, যেটা আগে অসম্ভব ছিল, মানে 60-65 তুলতে পারতো না। তাই সেই জায়গাটা কিন্তু আমি ধরতে পেরেছিলাম। এবং তাতে করে এই যে সারা ভারতব্যাপী যে বিভিন্ন অন্য বোর্ডগুলোর সঙ্গে আমাদের ছাত্রদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, জয়েন্ট বলুন, আইআইটি বলুন, এবং জয়েন্টের বইও কিন্তু বাংলায় ছিল না। আমি জয়েন্ট এবং আইআইটির যে কম্পিটিটিভ বইগুলো, ওগুলো বাংলায় অনুবাদ করে আমাদের বাংলা মিডিয়াম যারা গ্রামের ছাত্রছাত্রী, তাদেরকে এই বইগুলো আমি অনুবাদ করে দিয়েছিলাম মক টেস্ট পেপার করে। এবং সেটার জন্য তারা কিন্তু ভীষণ উপকৃত হয়েছে। বাংলার ছাত্রছাত্রীরা কিন্তু এখন সেই থেকে আমরা দেখতে পাচ্ছি যে অল ইন্ডিয়া যে পরীক্ষা, কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে তারা খুব ভালো রেজাল্ট করছে। তো এখন সময় কাটান কিভাবে দিদি? আমার একটা ছোট এনজিও আছে। সেই এনজিওটা আমার বীরভূম এবং বর্ধমান সংলগ্ন অঞ্চলে যে সমস্ত কিছু আদিবাসী ছেলে মেয়ে এবং পিছিয়ে পড়া ছেলে মেয়ে যেগুলো কয়েকজন আছে, তার মানে বেশ কিছু আছে, জোগাড় করেছি। তাদেরকে নিয়ে লেখাপড়া, কম্পিউটার প্রশিক্ষণ বিনামূল্যে, এবং আঁকা, পেন্টিং এগুলো করানো হয়। বয়স্ক মানুষদের জন্য একটু চিকিৎসা ব্যবস্থা, এটা আমার সীমিত সাধ্যের মধ্যে আমি করি। তবে আমি অন্য অন্য প্রকল্পে অলরেডি শুরু করেছি কাজ করা, এবং আমার মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা বড় করে আরও বেশি জায়গা নিয়ে এটা করতে পারবো। থ্যাংক ইউ মহাদি, খুব ভালো লাগলো পরিচয় হয়ে, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নদীর বুকে পলি জমে হয়েছে যে স্থান, রাজা মশাই গোপন খবর কার কাছে পান? এবার বলো মহুয়াদি। চল 20 পয়েন্টস। মাধুরী, স্টেজ পারফর্মার, সেখান থেকে শিক্ষিকা। আমার এই শিক্ষিকা বা এই শিক্ষকতা লাইনে আসার কোনো চিন্তা ভাবনাই ছিল না। এবং একটা টাইম ছিল যেখানে আমি মাধ্যমিকের পর বাড়িতে বসলাম, অসম্ভব, আমি আর পড়াশোনাই করবো না, ছেড়ে দেবো। তো মা সেখানে, তখন মায়ের মাথায় প্রায় বজ্রাঘাত, সে কী কথা, মেয়ে বলছে পড়াশোনা করবে না, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা তো ভীষণভাবে দরকার। তো তারপরে কি হয়, আমি 11-এ ভর্তি হই। 11-এ আমার যে সাবজেক্ট ছিল সেখানে মিউজিক অ্যাড হয়, এটা একটা খুব বড় পাওনা। ঠিক আছে, চলো মাধ্যমিকের পর হয়নি, উচ্চ মাধ্যমিকের পর শুরু করব। তো আমার একটা সেট আপ ছিল যে মিউজিক নিয়েই পড়বো।
তো বাবা বললো ঠিক আছে ওসব পরে হবে, আগে অনার্স পড়ো একটা সাবজেক্টে। বাংলাটা ভালোবাসতাম, দেবে না যেহেতু কিছু করার নেই, এবং উচ্চ মাধ্যমিকে আমার রেজাল্ট বেশ ভালোই ছিল, বাংলায় ভর্তি হলাম। বাবা বললো ভর্তি হয়ে গেছি তখন, আমি আরবিসি কলেজের স্টুডেন্ট নৈহাটির। একটা এর মধ্যে কাণ্ড ঘটে, আমি একটি কম্পিটিটিভ ওই এসএসসিটা আমার খুব বরাবর সেই সময় থেকে একটা পছন্দের জিনিস হলো যে স্কুল সার্ভিসে বসবো। একটি ইনস্টিটিউশনে ভর্তি হই এবং সেখান থেকে একজন স্যার পড়াতে আসতেন, তিনি রিটায়ার্ড ছিলেন, অদ্ভুতভাবে না সাবজেক্টটাকে ভালোবাসতে শিখিয়ে দিল। তো যাই হোক অনার্স তো ভালো হয়নি, কোনো রকমে টিকিয়ে রাখা। মা বললো তো এবার কি করবো, কারণ এসএসসিতে বসতে গেলে যে মার্কস দরকার সেটা আমার ছিল না। মা বললে এমএ পড়, আমি বললাম অসম্ভব, হবেই না। সেই সময় মায়ের একটা মারাত্মক সাপোর্ট ছিল। মা বললো ঠিক আছে তুই ভর্তি হ, যদি না পারিস ছেড়ে দিবি। রবীন্দ্রভারতীতে সেই ভর্তি হওয়া, মিউজিক নিয়ে না হলেও সংস্কৃত নিয়ে। এবং যখন ফার্স্ট মানে আমাদের পার্ট 1 পরীক্ষা হয়ে যায়, তখন আমাদের ওখানে ছোটো ছোটো বই বেরোতো, যারা ওই অ্যাচিভমেন্ট যারা পেতো আর কি, সেখানে আমার ছবি বেরোলো, কারণ আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। তো সেই সময় বাবা বললো লিখে দাও চাকরি পাবে, তাহলে আমি বিএডের টাকা দেবো। আমি এই মেরেছে, সেটা কোথা থেকে, বলে হয় বিয়ে দেবো নাহলে বিএড পড়াবো, যে কোনো একটা। আমি দেখলাম বেগতিক, বিয়েটা করাই ভালো, 2015-তে বিয়ে করি। বিএড পড়া হয়নি সেই সময়। হাজব্যান্ড মারাত্মক সাপোর্টিভ, আমাকে 2016-তে বিএডে ভর্তি করে, আমি 16-18-তে বিএড পড়ি। বিয়ের পর একদম বিয়ের পর আমি এমএডে ভর্তি হই, আমি 18-20-তে এমএডে পাস করি। ওই সময় না এডুকেশনটাকে ভালোবেসে ফেলি। এবং এখন আমি বর্তমানে ব্যারাকপুরে মাউন্ট লিটরা জি স্কুলে রয়েছি, সেখানে আমি আজ প্রায় 4 বছরের ওপর সেখানে রয়েছি, ওই স্কুল চেঞ্জ করার পর। এবার যেটা হয় 2015-তে বিয়ের পর 17-তে আমার ছেলে হয়, এবং সেই সময় আমি একটু অসুস্থ থাকি কিছু মানে মেডিকেল ইস্যুর জন্য। ওই সময় আমার গান বাজনা স্টেজ পারফরমেন্সটা বন্ধ করতে হয়, ছেলে হয়ে যায়। তারপর ভাবলাম না আর কি করে সম্ভব, এবার তো সময় দিতে হবে বাড়িতে। হাজব্যান্ডের ফার্স্ট কথা, তুমি করো না করো তোমার ব্যাপার, কিন্তু একটা টাইম পর তোমার ছেলে কিন্তু ব্যস্ত হয়ে যাবে, তখন তুমি কি করবে। ভালো ঠিক আছে আমি আবার শো করা শুরু করবো। আমি আবার শো করা শুরু করি, এবং 2023-এ আমার একটি কন্যা সন্তান হয়েছে, তার এখন 1.5 বছর হয়নি, চলছে। তো এখন কি স্টেজ পারফরমেন্স করছো? একদম, একটু ব্যালেন্স করে এইভাবেই এগিয়ে যাও, আরো বড় হও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। এবার আমরা খেলা শুরু করি। মাধুরী খেলাটা শেষ করেছে 1 মিনিট 3 সেকেন্ড। পুরো পর্ব জুড়ে দুর্দান্ত পারফরমেন্স আজকে দিদি নাম্বার 1 মাধুরী রায়চৌধুরী with 125 points. Very well. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।